সেখান থেকে দ্রুত প্রস্থান করার তাগিদে মেহেরকে প্রায় এক প্রকার টেনে হিঁচড়েই এমসি কলেজের কমন রুমে নিয়ে এলো রাইসা আর নিশি। রাইসার হাত দুটো তখনও কাঁপছে আর নিশির চোখ বেয়ে জল গড়াচ্ছে। কমন রুমের এক কোণের বেঞ্চে মেহেরকে বসিয়ে দিতে সে যেন এতক্ষণে ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। মেহেরের গালের জ্বলনিটা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কমন রুমের আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের চেহারা দেখে মেহেরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার ফর্সা গোল গাল দুটো এরা রক্তবর্ণ ধারণ করেছে। সেখানে স্পষ্ট বসে আছে 5 আঙুলের দাগ। ঠোঁটের কোণটা সামান্য কেটে এক ফোঁটা রক্ত জমে আছে। নিজের এই রূপ দেখে মেয়ের চোখের কোণ বেয়ে আবার নোনতা জল গড়িয়ে পড়ল। মেহু, তুই ঠিক আছিস? রাইসা মেহেরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে কেঁদে উঠে জিজ্ঞেস করলো। উফ রাউস, আমার খুব কষ্ট হচ্ছে রে। মেহের ভাঙা আর অস্পষ্ট গলায় কোনো মতে ঘুংরানির মতো শব্দ করে বলল। থাপ্পড়ের তীব্রতায় তার চেহারাটা যেন একপাশে লক হয়ে গেছে। ঠিক মতো মুখ খোলার উপায় নেই। নিশি মেহেরের একটা হাত নিজের কাঁধে জড়িয়ে ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলল, মেহু প্লিজ এখন একদম কথা বলিস না। তোর মুখের অবস্থা দেখে আমার নিজেরই হাত পা কাঁপছে। ওই লোকটা মানুষ নাকি জানোয়ার রে? একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারলো? রাইসা চারপাশটা একবার দেখে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি তোকে আগে বারণ করেছিলাম নিশি। ওই লোকটার হাবভাব ভালো ছিল না, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। তোদের এই জেদটাই আজ কাল হলো। এখন এই অবস্থায় মেহেরকে বাড়ি নিয়ে যাওয়া মানেই মহা বিপর্যয়। মেহের উফ করে মাথা নাড়ল, যার অর্থ সে কিছুতেই বাড়ি যেতে চায় না। তার চোখ দিয়ে তখন টপটপ করে পানি পড়ছে। গালে জ্বলনির চেয়েও তার মনে এখন বেশি কাজ করছে বাবার ভয়। প্রফেসর মুজফর আহমেদ এমসি কলেজের গণিতের অন্তত করা এবং আদর্শবান শিক্ষক। পুরো সিলেট জেলা জুড়ে ওনার কড়া মেজাজের একটা সুনাম অথবা দুর্নাম আছে। কলেজের ছাত্রছাত্রীরা তো বটেই, বাড়ির লোকেরাও ওনাকে সমীহ করে চলে। মেহের এমনিতে যতই চঞ্চল আর বাচাল হোক না কেন, বাবার সামনে সে ভেজা বিড়াল। এই ফুলকো লাল গাল নিয়ে যদি সে এখন বাড়ি ফেরে, তবে তার আব্বু এক মুহূর্তে বুঝে যাবেন বাইরে কোনো বড় ঝামেলা হয়েছে। আর সত্যিটা জানতে পারলে মেহেরের একা কলেজে আসা বা বান্ধবীর সাথে বের হওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। হয়তো এরপর থেকে তিনি নিজেই মেহেরকে কলেজে নিয়ে আসবেন আর নিয়ে যাবেন। নিশি কপালে হাত দিয়ে বলল, এখন উপায়? আন্টিও তো মেহুকে নিয়ে সব সময় টেনশনে থাকেন। ওনার সামনে গেলেও তো রক্ষা নেই। আর স্যার জানতে পারলে তো আজ আকাশ ভেঙে পড়বে। রাইসা কিছুক্ষণ ভেবে বলল, একটাই পথ আছে। আজকে মেহু আমাদের বাসায় থাকবে। আমি মেহেরের বাসায় ফোন করে বলবো যে আমাদের সামনে একটা জরুরি গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে, তাই আজকে মেহের আমাদের বাসায় গ্রুপ স্টাডি করবে। আন্টিকে রাজি করানো যাবে, কিন্তু স্যারকে রাজি করানোই আসল পরীক্ষা। নিশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তোর আইডিয়াটা ভালো। তোদের বাসাটাই সেফ জোন। কিন্তু তোর আব্বু আম্মু যদি কিছু জিজ্ঞেস করে? রাইসা একটু ভেবে বলল, আব্বু তো সেনাবাহিনীর চাকরির সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকেন, সো ওনাকে নিয়ে চিন্তা নেই। আর আম্মু নিজে টিচার মানুষ, বিকেলে ফেরেন। ওনাকে গ্রুপ স্টাডির কথা বললে উনি সহজেই বিশ্বাস করবেন। আর মেহুকে সরাসরি আম্মুর সামনে নেব না, আমার রুমেই গাপটি মেরে রাখবো। এই যাত্রায় অন্তত আমরা বেঁচে যাব। তারপর মেডিসিন আর বরফ দিয়ে গালের ফোলা কমলে বাকিটা বাবা যাবে। 3 বান্ধবী মিলে একটা সিএনজি ডেকে দ্রুত রাইসাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেহের রাইসার কাঁধে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আর রাইসাও বান্ধবীকে শক্ত করে আগলে রাখলো।
গালের তীব্র ব্যথার মাঝেও মেহেরের অবচেতন মনে বারবার একটা ঘ্রাণ এসে ধাক্কা দিচ্ছিল। ওই ভয়ঙ্কর লোকটার শক্ত বুকে আছড়ে পড়া সেই কয়টা সেকেন্ড সে যে তীব্র অর্কিড আর উড ফ্লেভারের পারফিউমের সুবাস পেয়েছিল তা যেন এখনো তার নাসিকারন্ধ্রে লেগে আছে। লোকটার চোখে সেই মণি দুটো যা গভীর সমুদ্রের মতো নীল ছিল তা মনে পড়তে মেহেরের গায়ে লোম খাড়া হয়ে উঠল। একটা মানুষ একসঙ্গে এতটা নিষ্ঠুর আর এত তীব্র আকর্ষণের অধিকারী কিভাবে হতে পারে? অপমানে মেহেরের মন কাঁপছিল, অথচ এক অজানা মোহ তাকে গ্রাস করছিল। শাহজালাল উপশহরের এক বিশাল এবং রাজকীয় চৌধুরী ভিলা ডাইনিং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। ডাবল হাইটের সিলিংয়ের ঝাড়বাতিটার আলো এসে পড়ছে সোফায় বসে থাকা তাওহিদ চৌধুরীর উপর। তিনি এই অঞ্চলের প্রভাবশালী এমপি এবং সাথে বড় ব্যবসায়ী। তিনি সাধারণত শান্ত স্বভাবের হলেও এই মুহূর্তে তার মুখমণ্ডল চরম বিরক্তিতে কুঁচকে আছে। ওনার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাশরিফ চৌধুরী। তাহিনের আর তাহিদ চৌধুরীর সম্পর্কটা যেন সাপে নেউলে। দুজনের জেদ আর অহংকার একদম এক সমান। কেউ কারো চেয়ে এক চুল ছাড় দিতে রাজি নয়। সারাক্ষণ তর্কাতর্কি লেগেই থাকে, অথচ ভেতরে ভেতরে তারা একে অপরকে অসম্ভব ভালোবাসে। মুখে প্রকাশ না করলেও তাহিদ চৌধুরী তার এই বড় নাতিকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখেন। আর তাহিনের মনেও দাদার জন্য এক গভীর শ্রদ্ধা ও টান লুকানো আছে, কিন্তু মুখে তা কেউ ভুলেও স্বীকার করবে না। তাহিনের পরনের ব্ল্যাক শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। ফর্সা দুটি হাত শক্ত মুঠো হয়ে আছে। তার গভীর সমুদ্রের মতো নীল চোখ দুটোতে তখন এক হিংস্র আভা চকচক করছে। একটা সামান্য মেয়ে তার সীমানা লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়েছে। এই ক্ষোভ এখনো তার মাথা গরম করে রেখেছে। তাহিদ চৌধুরী চশমাটা টেবিলের উপর সজোরে নামিয়ে রেখে কড়া গলায় ধমক দিয়ে বললেন, তাহিন, আমি ভাবতেও পারছি না তুমি এমসি কলেজের মতো একটা পাবলিক প্লেসে প্রকাশ্যে রাস্তায় মারামারি করেছো। শুধু মারামারি না, একটা মেয়ের গায়ে হাত তুলেছো। রাজনীতিতে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, আর তুমি এখন থেকেই নিজের রাগের মাথায় এসব কি সস্তা ক্যান্ডেলা তৈরি করছো? রাজনীতিতে মাথা গরম চলে না তাহিন, ওখানে ধৈর্য ধরতে হয়। ইউ নো দাদাভাই, আই হেট পলিটিক্স, সো প্লিজ ডোন্ট ডিসকাস দিস বোরিং টপিক। দাদাকে কথা শেষ করতে না দিয়ে অত্যন্ত নির্লিপ্ত এবং ঠান্ডা গলায় জবাব দিল তাহিন। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, যেন যা করেছে একদম ঠিক করেছে। সে এক চুল না নড়ে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহিনের এই রুক্ষ, অহংকারী আর মুখের ওপর জবাব দেওয়ার স্বভাবটা মূলত ওনার দাদি রুমিনা বেগমের কাছ থেকে পাওয়া। রুমিনা বেগমকে দেখলে মনে হবে তিনি যেন তাহিনের এক নিখুঁত ফিমেল কার্বন কপি, আর তাহিন হলো ওনার এক আধুনিক আপডেট ভার্সন। ঠিক তখনই ডাইনিং রুমের রাজকীয় সিঁড়ি দিয়ে নেমে এলেন রুমিনা বেগম। তিনি দ্রুত ডাইনিং রুমে এসে তাওহিদ চৌধুরীর দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, এই, তুমি আমার দাদুভাইকে এভাবে ধমক দিয়ে কথা বলছো কেন? খবরদার আমার দাদুভাইয়ের দিকে চোখ রাঙিয়ে একটা কথা বলবে না। ও রাজনীতি পছন্দ করে না তো কেন ওকে জোর করছো? ও নিজের পায়ে দাঁড়িয়েছে, এটাই আমাদের গর্ব। তাহিদ চৌধুরী কিছুটা নরম হয়ে বললেন, গিন্নি, তুমি জানো না ও আজকে বাইরে কি কাণ্ড করে এসেছে? একটা মেয়ের গায়ে হাত তুলেছেও। যাই করে আসুক, আমার দাদুভাই কখনো অন্যায় করতে পারে না। নিশ্চয়ই সেই মেয়েটারই কোনো দোষ ছিল। রুমিনা বেগম সোজা গিয়ে তাহিনের পাশে দাঁড়িয়ে ওনার মতোই শক্ত চাহনিতে তাহিদ চৌধুরীর দিকে তাকালেন। ওনার এই অন্ধ ভালোবাসায় তাহিনকে আজ এক রোখা জেদি মানুষে পরিণত করেছে, যেখানে সে নিজেকে সবসময় সঠিক মনে করে। রোহান তাহিনের ভালো বন্ধু হলেও সম্পর্কে সে তাহিনের ফুফাতো ভাই। পরিস্থিতি সামাল দিতে সে দ্রুত এগিয়ে গিয়ে বলল, দাদা ভাই,
আসলে ভুলটা তাহিনের ছিল না। একটা মেয়ে হুট করে এসে তাহিনের সামনে অন্তত আজেবাজে নাটক শুরু করছিল। ও সম্ভবত কোনো ডিয়ার পূরণ করতে এসেছিল, কিন্তু ওর ভাষা আর আচরণ এতটাই আপত্তিকর ছিল যে তাহিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। পাবলিক প্লেসে তাহিনের ইমেজ নষ্ট করার চেষ্টা করছিল ও। আরশ রোহানের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ দাদাভাই, রোহান ঠিকই বলেছে। মেয়েটা যেভাবে সবার সামনে চেঁচামেচি করে তামাশা করছিল তাতে তাহিনের সম্মান হানি হচ্ছিল। আমি নিজেই মেয়েটাকে চলে যেতে বলেছিলাম, কিন্তু সে এক প্রকার জোর জবরদস্তি করে তাহিনের একদম গায়ের ওপর চলে আসছিল। তাই চৌধুরী শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি নাতির স্বভাব ভালো করেই জানেন। তাহিন এবার আর চোখে আরশ আর রোহানের দিকে তাকিয়ে দাদাকে উদ্দেশ্য করে বলল, নেহাত রোহানের প্রয়োজনে আমি মাঝে মাঝে ওই সব জায়গায় যাই, না হয় ও সব সস্তা রাজনীতি থেকে আমি 10 হাত দূরে থাকতাম। আমার নিজের জগতই আমার জন্য যথেষ্ট। নাতির মুখে এমন তাচ্ছিল্যের ভরা কথা শুনে তাওহিদ চৌধুরী এবার তেতে উঠে বললেন, তা তো করবেই। বাপ দাদার ব্যবসা পেশায় থাকবে কেন? বিদেশ থেকে এত বছর থেকে কি সব আঁকাআঁকি শিখে এসেছো? ওসব দিয়ে কি হবে শুনি? তাহিন নিজের দামি ঘড়ির ডায়ালটা একটু ঘুরিয়ে অন্তত ধীর স্থির এবং তাচ্ছিল্য সুরে বলল, ওসব আঁকাআঁকি নয় দাদাভাই, ওটাকে আর্কিটেকচার বলে। আর জাস্ট ফর ইউর ইনফরমেশন, আমি আমার নিজস্ব আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি কোম্পানিটা কেবল দাঁড় করিয়েছি। ওটা কোনো সাধারণ আঁকাআঁকি নয়, ওটা কেবল সাম্রাজ্য। আসলে মাত্র 7 বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিজের মা বাবাকে চোখের সামনে হারিয়েছিল তাহিন। ওই এক রাতেই ফুটফুটে হাসি খুশি ছেলেটা পাথর হয়ে গিয়েছিল। মা বাবাকে হারানোর সেই ট্রমা আর একাকিত্ব ডাকতে বড় হওয়ার সাথে সাথে সে নিজের চারপাশে এক কঠোরতার দেয়াল তুলে নেয়। বিদেশ থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শেষ করে এসে সে কেবল নিজের কোম্পানি চালু করেছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো রাজত্ব করতে পারে, কারো হস্তক্ষেপ ছাড়াই। তাহিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দাদু কিংবা দাদি কারো উত্তরে অপেক্ষা না করে সে দীর্ঘ কদমে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে দপ করে বিছানায় বসে পড়ল সে। নিজের ডান হাতের তালুটার দিকে তাকালো, যা এখনো মেহেরের গালে আঘাত করার পর কেমন যেন অবশ হয়ে আছে। মেয়েটার নরম শরীরটা যখন তাল সামলাতে না পেরে তার শক্ত চওড়া বুকে আছড়ে পড়ছিল, তখন এক মুহূর্তের জন্য তাহিনের পুরো অস্বস্তি কেঁপে উঠেছিল। মেয়েটার চুলে থাকা সেই হালকা বেলি ফুলের সুবাস যেন এখনো তার শরীরে মিশে আছে। তাহিন বিরক্তিতে নিজের চুলগুলো মুঠো করে ধরল এবং বিড়বিড় করে বলল, হোয়াট ইজ দিস? সামান্য একটা মেয়ের ঘ্রাণ আমাকে এভাবে ডিস্টার্ব করছে কেন? ড্যাম ইট! রাইসাদের বাসায় পৌঁছানোর পর মেহের বিছানায় শুয়ে গাল চেপে ধরে কেবলই ফুঁফড়িয়ে যাচ্ছিল। গালের জ্বালানিটা যেন তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল। রাইসা ততক্ষণে ডাইনিং রুমে গিয়ে মেহেরের বাসায় ফোন করার প্রস্তুতি নিচ্ছিল। মেহেরের আম্মু রাহেলা পারভিনের নম্বরে ফোন দিতে ওপাশ থেকে উনি ফোন ধরলেন। রাইসা গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি রাইসা বলছি। আসলে আন্টি, আমাদের কলেজের একটা অন্তত জরুরি প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরশুদিনের মধ্যে। আজকে যদি আমরা 3 জন মিলে একসাথে বসে কাজটা শেষ না করি তবে প্রজেক্টটা বাতিল হয়ে যাবে। তাই বলছিলাম আজকে রাতটা মেহের আমাদের বাসায় থেকে যাক, নিশিও থাকবে। তাছাড়া আমার আম্মুও বাড়িতেই আছেন, কোনো সমস্যা হবে না। রাহেলা পারভিন ওপাশ থেকে কিছুটা চিন্তিত গলায় বললেন, কিন্তু রাইসা, মেহেরের আব্বু তো এসব বাইরে থাকা একদম পছন্দ করেন না। মেহের আবার এমনিতেই বড্ড চঞ্চল। বলতে গেলে শুধু হাত পাই বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই। ও থাকলে তোমাদের কাজে ডিস্টার্বই হবে। ও কি আসলে পড়াশোনা করছে? রাইসা বুক ডিপডিপানি চেপে তাড়াতাড়ি বলল,
না না আন্টি, ও তো আমাদের সাথে ভদ্র মেয়ের মতো পড়াশোনা করছে, অনেক হেল্প করছে আমাদের। আপনি প্লিজ স্যারকে একটু বুঝিয়ে বলুন, না হলে আমাদের মার্কস কাটা যাবে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে প্রফেসর মুজাফফর আহমেদের গম্ভীর আর ভারী গলার আওয়াজ পাওয়া গেল, যা রাইসাদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কার ফোন রাহেলা? মেহের এখনো বাড়ি ফেরেনি কেন? সন্ধ্যার পর কোনো মেয়ে মানুষের বাইরে থাকা আমি মোটেও পছন্দ করি না। রাইসার বুকের ভেতরটা ধক করে উঠল। রাহেলা পারভিন ফোনটা ওনার হাতে দিলে প্রফেসর মুজাফফর আহমেদ কড়া গলায় বললেন, হ্যালো রাইসা, মেহেরের ফাইনাল পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, আর সে এখন গ্রুপ স্টাডি বাহানা করছে। ওকে বলো অবিলম্বে বাড়ি চলে আসতে। পড়াশোনা নিজের টেবিলে বসেও করা যায়, আর তুমিও পড়তে বসো। রাইসা ঢোক গিলে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে বলল, আসলে স্যার, এটা আমাদের ফাইনাল ইয়ারের ইন্টারনাল মার্কসের প্রজেক্ট। আপনিও তো নিজেও প্রফেসর, আপনি তো বুঝবেন এই মার্কসটা কতটা জরুরি। আমরা সারা রাত জেগে কাজটা শেষ করে কাল সকালে মেহেরকে পাঠিয়ে দেব। প্লিজ স্যার, আজকের দিনটা অন্তত পারমিশন দিন, আমি ওর দায়িত্ব নিচ্ছি। প্রফেসর মুজাফফর আহমেদ ওপাশ থেকে কিছুক্ষণ নীরব রইলেন। ওনার কড়া নিয়মের বাইরে যাওয়া স্বভাব বিরুদ্ধ হলেও শিক্ষিকার প্রশ্নে উনি কিছুটা নরম হন। তিনি গম্ভীর কণ্ঠে শেষবারের মতো সতর্ক করে বললেন, ঠিক আছে, কিন্তু কাল সকাল ঠিক 8টার মধ্যে মেহের যেন বাড়ির ডায়েরি রুমে হাজির থাকে। 1 মিনিটও যেন নড়চড় না হয়। যদি দেরি হয় তবে এর পরিণতি ভালো হবে না, ওকে বলে দিও। ফোনটা কাটতে রাইসা একে ছুটে ঘরে গিয়ে মেহের আর নিশিকে বলল, উফ, অল্পের জন্য বেঁচে গেলাম রে। স্যার পারমিশন দিয়েছে, কিন্তু কাল সকাল 8টার মধ্যে তোকে বাসায় পৌঁছাতে হবে মেহু। আর তার আগে তোর এই গালের ফোলা আর আঙুলের দাগ যে কোনো মূল্যে কমাতে হবে, না হলে কাল সকালে তোকে বাঁচানোর মতো কেউ থাকবে না। রাত তখন 2:30টার কাছাকাছি। আরশ মাত্র গভীর ঘুমে তলিয়েছিল। এমন সময় তার ফোনটা বিকট শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে থাকা নামটা না দেখেই চোখ বন্ধ রেখে চরম বিরক্তিতে ফোনটা কানে নিল সে। ঘুম জড়ানো ভাঙা গলায় বলল, হ্যালো, কে রে তুই? কুত্তায় কামড়াইছে তোরে? এই মাঝরাতে কেউ কাউরে ডিস্টার্ব করে? ফোন দিছিস কেন? ওপাশ থেকে তাহিনের চিবানো কণ্ঠস্বর ভেসে এলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আরশের বাচ্চা। তাহিনের গলার রাগ আর কিরমির শব্দ শুনে আরশের ঘুম এক ঝটকায় অর্ধেক উড়ে গেল। সে ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল বড় বড় করে লেখা মিস্টার অ্যাডম বোম। নামটা দেখে বিড়বিড় করে বলল, ধুর বাল, এই পাগলা ষাঁড়টা এই অসময়ে ঘুঁতো মারতে আইলো কেন? তাহিন দম না নিয়ে আদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, ইমিডিয়েটলি ওই মেয়েটাকে খুঁজে বের কর, আই মিন রাইট নাও। আরশ বিছানায় ধড়ফড় করে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো ইমার্জেন্সি? মেয়েটা আবার কি করলো যে এই মাঝরাতে তোর ঘুম টুম সব কিছু বাদ দিয়ে তার খোঁজ করছিস? বাই এনি চান্স মেয়েটা কি তোর রাতের ঘুম উধাও করে দিল নাকি? তাহিন একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বরে অস্থিরতা আর যেতে ঠিকরে বেরোচ্ছে। সে বিরক্তি নিয়ে বলল, ঘুম উধাও মানে? আমি সারা রাতে চোখের পাতা একটু বন্ধ করতে পারছি না। আই থিঙ্ক ওই মেয়েকে আমার আরো অন্তত 3-4টা থাপ্পড় মারা উচিত ছিল। মাত্র 2টা মারছি বলে হয়তো আফসোসের আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাকি থাপ্পড়গুলো না মারা পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। সো মেয়েটাকে যেখানে থেকে পারিস তাড়াতাড়ি খুঁজে বের কর। কথাটা শুনে আরশ ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পুরো স্তব্ধ হয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। চোখের পলক ফেলে সে ভাবার চেষ্টা করলো সে কোনো হরর কমেডি সিনেমার ভেতর ঢুকে গেল কি না। সে মনে মনে আকাশের দিকে হাত তুলে চিৎকার করে উঠল, আল্লাহ, তুমি এই শালারে একটু বুঝদার
করো। দুনিয়ার সব প্রেমিক মানুষের ঘুম উড়ে মেয়ে মানুষের প্রেমে পইড়া। আর এই পোলার নাকি ঘুম উড়ছে কম থাপ্পড় মারার আফসোসে। এরে কেউ বুঝাও, তিনিও ওই প্রেমিক পুরুষের মতো বাজেভাবে মাইনকার চিপায় ফাইসা গেছে। এর লক্ষণ তো পুরাই ডেঞ্জারাস। তাহিন আরশকে চুপ থাকতে দেখে আরো খেপে গিয়ে বলল, কিরে ঘুমিয়ে গেলি নাকি? এই শালা তুই কেমন বন্ধু দেখিস, বন্ধু ঘুমাতে পারছে না সেইখানে তুই মির্জাফরের মতো নাক ডেকে ঘুমাচ্ছিস। তোরে যে আমি কেন ফ্রেন্ড লিস্টে রাখছি আল্লাহই ভালো জানে। তাহিনের কথা শুনে আরশ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে স্থান কাল ভুলে এই মাঝরাতে শব্দ করে হাসতে লাগলো। তাও যে সে হাসি নয়, একদম হাহা হিহি করে। মনে হচ্ছে বেচারা এমন কোনো জোকস শুনেছে যে হাসতে হাসতে এখন খাট থেকে উল্টে পড়বে। হাসির চোটে তার পেট ফেটে যাওয়ার উপক্রম। তাহিন রাগে দাঁত কিরমির করে কিছু একটা বলতে নিল। আরশ, তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙছিস। তাহিন আরো কিছু বলতো এর আগে আরশ তাকে থামিয়ে দিয়ে বলল, আরে দোস্ত তেতস কেন? তুই একটা মেয়ের জন্য ঘুমাতে পারিস না? তাহিন তাশরিফ চৌধুরীর ঘুম হারাম কোনো মেয়ে করতে পারে? লাইক সিরিয়াসলি দোস্ত, ওই মেয়ে তো ইতিহাস তৈরি করে ফেলছে। আরশ আবার হা হি করতে করতে বলল, এই খুশিতে কবি আরশনন্দের একটা কবিতা হয়ে যাক, মন দিয়ে শোন। ওহে রোমিও তাশরিফ চৌধুরী, থাপড় মারার আফসোসে যার ঘুম উড়ছে রাতে, প্রেমিক নাকি জল্লাদ সে বুঝি না কোনো মতে। ডজন খানেক মারলে চর, আসতো কি তোর ঘুম? মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই নিঝুম। মন কেড়েছে নাকি পরাণ কেড়েছে? জবাব দে রে ভাই। তাহিন মিয়ার মানকার সিপায় বাসার উপায় নাই। থাপ্পড় প্রেমের জোয়ারে তুই বেসেছিস রে এবার। এই মাঝরাতে উই ক্যান সি লক্ষ্য বড়ই ডেঞ্জারাস। কবিতা শেষ করে আরশ বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। কিরে দোস্ত, কবি আরশনন্দের কবিতা কেমন লাগলো? সত্যি করে বল, তুই কি থাপ্পড়ের অছিলায় আসলে ওই মেয়েকে দেখতে চাচ্ছিস নাকি প্রেম তো এমনি? তাহিন ওপাশে রাগে পুরো অগ্নিশর্মা হয়ে চিৎকার করে উঠল, আরশের বাচ্চা, তুই জাস্ট তোর মুখটা বন্ধ কর। তাহিন ঠাস করে ফোনটা কেটে দিল।